নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 20 তারিখ শুক্রবার। জানাবো আজকের 18টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। গোটা দেশে হবে এসআইআর, বাকি থাকবে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বড় নির্দেশ কমিশনের। অখিলেশের সমাজবাদী পার্টিতে যাবেন দীপশিতা, প্রতীক বিতর্কে মুখ খুললেন যুবনেত্রী। বিজেপিতে অস্বস্তি বোধ, ভোটের আগে তৃণমূলে যোগ বিধায়কের। এনআইএ মেল করলেও দিল না জবাব, বেলডাঙ্গা কেসে কিছুতেই কেস ডায়েরি দিচ্ছে না পুলিশ। অভিষেকের চ্যাট ফাঁসি, বিপাকের সি মুরগান, রোল অবজারভারদের ব্যাখ্যা তলব কমিশনের। মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন বৈধ, মামলা শুনবে সুপ্রিম কোর্ট। 6 বছর বয়সে ভুল ট্রেনে সোজা কেরল, 14 বছরের বনবাস কাটিয়ে ঘরে ফিরলেন ঝাড়খণ্ডের রাজা। পূর্ব ভারতে প্রথমবার মৃতর হাড় প্রতিস্থাপন, যুবকের শরীরে বিনামূল্যে অসাধ্য সাধন আরজিকরের। দুয়ারে রেশন, সুপ্রিম কোর্টে ব্যাকফুটে কেন্দ্র, স্বস্তি রাজ্যের। লক্ষ্মীর ভান্ডার আত্মসম্মান, সেলিমকে গব্বর সিং বলে মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা প্রতীকের। এবার কি তৃণমূলে যোগ? বিজেপি রাজ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার শিক্ষিকা। রাহুল গান্ধী সহ 25 বিরোধী সাংসদকে গুলি করে খুন করব হুমকি দিয়ে গ্রেপ্তার কর্মী সেনার নেতা। সেনার উর্দির রং গেরুয়া হোক, মোদীকে আর্জি আরএসএস প্রধানের। ভিডিও প্রকাশ্যে আসতেই বিস্ফোরক তথ্য কেন্দ্রের। জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে তিস্তার চরে প্রতিবেশীর লালসার শিকার গৃহবধূ, পলাতক অভিযুক্ত। পোষ্য হেনরির কাস্টাডির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মিত্র, নোটিশ প্রাক্তন প্রেমিককে। জনসংযোগে জোর বিজেপির, ধলপাড়া অঞ্চলে সরাসরি মানুষের দোরগোড়ায় ডক্টর লাহিড়ী। উন্নয়নের পাঁচালীর ধাঁচে বই প্রকাশ, বঙ্গ বিজেপির জবাবে বাঘিনী দিদি তথ্যচিত্র তৃণমূলের। গ্রামবাসীর অভাব অভিযোগ শুনলেন বিধায়ক, কেন্দ্রীয় প্রকল্পের বার্তা ভাটপাড়ায়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার 3য় অধ্যায়। বিহারে মিটেছে, চলছে বাংলা সহ 12টি রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের কাজ, তবে গোটাটাই চূড়ান্ত পর্যায়ে। এবার এই আবহে দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করার কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বিহারে এসআইআর হওয়ার পর বাংলা সহ আরও 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গোটা প্রক্রিয়াকে নিয়ে প্রাথমিকভাবে লুকোছাপা করতে দেখা গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। কবে হবে, কখন হবে, আদেও হবে কিনা, সব নিয়ে একটু চুপ ছিল তারা। কিন্তু এবার আর তা নয়। ভারতবাসী এসআইআর এর সঙ্গে কার্যত ওয়াকিবহাল হয়ে গিয়েছে তা স্পষ্ট। জল মেপে নিয়েছে কমিশনও। বৃহস্পতিবার এসআইআর হয়ে গিয়েছে বা চলছে এমন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বাদে বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। কি লেখা রয়েছে তাতে? কমিশনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সেরে নিতে হবে প্রস্তুতির কাজ। অর্থাৎ যে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ মিটে গিয়েছে বা চলছে, সেগুলি বাদে বাকি সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সিইওদের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে এসআইআর শুরুর সম্ভাব্য সময় উল্লেখ করে দিয়েছে নয়াদিল্লি। তাদের মতে আগামী এপ্রিল মাস থেকে বাকি থাকা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর এর কাজ শুরু হয়ে যেতে পারে। সুতরাং তার আগে যাবতীয় পরিকাঠামোগত প্রস্তুতি সেরে রাখতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের। দাদু পদ্মনীতি ধর ছিলেন ডোমজুড়ের 3 বারে সিপিএম বিধায়ক। কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ বাবা পীযূষ ধর, সিপিএম এর শিশু ফ্রন্ট কিশোর বাহিনীর রাজ্য সম্পাদক। বামপন্থী রাজনীতির সঙ্গে যোগ রয়েছে মা দীপিকা ঠাকুর চক্রবর্তীরও। এক কথায় গোটা পরিবার লাল ব্রিগেড। আর সেই পরিবারের সন্তান বিতর্কের আবহে সিপিএম এর সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। লড়াকু প্রতিকূলকে নিয়ে কম অস্বস্তিতে পড়েনি সিপিএম। তার মধ্যে দীপশিতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান জল্পনা। কেউ কেউ বলছেন দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তিনি, হয়তো নতুন কোনো পদে হাঁটার কথাও ভাবছেন তিনি। তাহলে প্রতিক্রিয়ার মতো নতুন পথের পথিক হতে চান দীপশিতাও। এ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তাকে। দীপশিতার দাবি, সবাই তো বলছেন আমি জল মাপছি, তবে এই গোটা ব্যাপারটাই আমি মজার ছলে নিয়েছি, কারণ জানি এমন কিছু ঘটবে না। প্রতিকূলদার চিঠি দিয়েছেন, কিন্তু আমি তো কোনো চিঠি দিয়েছি বলে মনে পড়ছে না। অন্য কোনো দলের সঙ্গে কথা বলেছি এমনটাও নয়। তাহলে এটা কি সুপরিকল্পিতভাবে ছড়ানো একটা খবর? এর নেপথ্যে একটা ষড়যন্ত্র থাকতে পারে। চারদিকে যখন সিপিএম এর যুব নেতা নেতৃত্বে তৃণমূলে যাওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, সেই আবহে দীপশিতা বলছেন অন্য কথা। তার কথায়, আমি খুব মজার ছলে বলছি, যদি যেতেই হয় সমাজবাদী পার্টিতে যাব। তাতে লাল রয়েছে, সমাজবাদও রয়েছে। প্রয়াত বাম বিধায়ক পদ্মনীতি ধরের নাতনিকে নিয়ে আকস্মিক গুঞ্জন তৈরির নেপথ্যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী টিকিট।
সিপিএমের একটা গুঞ্জন ছিল দীপশিতা ধর বিধানসভা ভোটে টিকিট পাবেন, তাও আবার হুগলির উত্তরপাড়া থেকে। অবশ্য তার বাড়ির খুব কাছাকাছি বালির ঘোষপাড়া। গত লোকসভা নির্বাচনে দীপশিতা শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। উত্তরপাড়া বিধানসভা এবং শ্রীরামপুরে লোকসভার অন্তর্গত। জিততে না পারলেও বিধানসভা কেন্দ্রে সবথেকে বেশি ভোট পেয়েছিলেন দীপশিতা। সুতরাং উত্তরপাড়ার প্রার্থী হিসেবে তিনি যে একেবারে সামনের সারিতে থাকবেন এটাই স্বাভাবিক। ভোটমুখী বাংলায় এবার বিধায়কদের দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বিধায়ক বিজেপিতে অস্বস্তি বোধ করতেন বলেই দাবি করেছে তৃণমূল। বৃহস্পতিবার বিষ্ণু প্রসাদের হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁচা এবং ব্রাত্য বসু। যে উত্তরবঙ্গকে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি বলে মনে করে, সেখানে ভাঙন ধরিয়ে অস্বস্তি বাড়াচ্ছে বিজেপির অন্দরে। তবে বিজেপির দাবি, বিষ্ণু প্রসাদের দল বলে কোনো প্রভাব পড়বে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্শিয়াংয়ের বিধায়ক বলেন, ধর্ম একটাই, মানবতা। এখানে আমাকে ধর্মের রাজনীতি করতে হচ্ছিল, স্লোগান দিতে হচ্ছিল। গোটা দেশে নৈরাজ্যের রাজনীতি চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল তার মুখে। এদিন শশী পাঁচা দাবি করেন, বিষ্ণু প্রসাদ যে দীর্ঘদিন ধরে বিজেপির অস্বস্তি বোধ করছিলেন তা বোঝা যেত। শশী পাঁচা বলেন, বিধানসভায় যখন বিজেপি ওয়াকআউট করত, বিষ্ণু প্রসাদ তখন বসে থাকতেন। উনি একজন কৃষক পরিবারের সদস্য বলেও উল্লেখ করেন শশী। মানুষের ভোটকে সম্মান দিতে গিয়ে তিনি যে শেষ বিধানসভা অধিবেশনে শেষ হওয়ার পরই তৃণমূলে যোগ দিলেন, সে কথা উল্লেখ করেছেন বিষ্ণু প্রসাদ। তিনি বলেন, আপনাদের সম্মান দিলাম। বিধানসভা শেষে বলেছিলাম আমি মুক্ত পাখি, আপনাদের ভাবাবেগে আমি আঘাত করিনি। উন্নয়নের জন্য আমাকে তৃণমূলে যেতে হবে বুঝেছিলাম, কেন্দ্র টাকা পাঠাতো না। এমনকি এসআইআর নিয়েও বিরোধিতা করেছিলেন বলে জানান বিষ্ণু প্রসাদ। তার মতে, এসআইআর করায় পাহাড়ের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে নাস্তানাবুদ করার জন্য এই এসআইআর। বিজেপির আর এক বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 24 লোকসভা নির্বাচনে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে 7,000 ভোট পেয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের এটা হয়তো জানা ছিল না। কে কাকে নিয়ে ডুববে সেটা আমি বলতে পারবো না। কেস ডায়েরি আর কেস ডায়েরি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা মামলায় এখন পুলিশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে তুলে দিল কেস ডায়েরি। জাগিরে শুরু হয়েছে জোর জল্পনা। কেন পুলিশ কেস ডায়েরি দিচ্ছে না তদন্তকারী সংস্থাকে? মঙ্গলবার শুনানির পর এনআইএ তরফে ইমেল করে কেস ডায়েরি বৃহস্পতিবার চাওয়া হয়েছে মুর্শিদাবাদ পুলিশের কাছে। তবে সূত্রের খবর, এখনো কোনো জবাব আসেনি। গত পরশুদিন মঙ্গলবার এনআইএ এর বিশেষ আদালতে নির্দেশ দেয় আগামী 26 তারিখের মধ্যে সিডি হস্তান্তর করার। সেই নির্দেশ পাওয়ার পর প্রথমেই ইমেল করে সিভি চাইল এনআইএ। আজ অভিযুক্ত 36 জনের মধ্যে 31 জনের আদালতে হাজিরা দেওয়ার কথা। সম্প্রতি এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্থা করা হয়। বেলডাঙ্গার ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে এনআইএর বিশেষ আদালতে। কোর্ট নির্দেশ দেয় যাতে এনআইএকে কেস ডায়েরি হস্তান্তর করে পুলিশ। কিন্তু গতদিনের শুনানি সেই ডায়েরি তুলে না দেওয়ায় ক্ষুব্ধ হন বিচারক। জানতে চাওয়া হয়, কেস ডায়েরি কেন দেওয়া হচ্ছে না? এনআইএর তরফে বলা হয়েছে, পুলিশ যেখানে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত, সেই মামলায় আমরাও তদন্ত করছি, তাতে পুলিশ কেস ডায়েরি দিচ্ছে না। হাইকোর্টের কোনো নির্দেশ আনতে পারেনি। হাইকোর্ট যদি মামলা করে থাকে তাহলে তো একটা নথি বা অর্ডার নিয়ে আসবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসল কমিশন। হোয়াটসঅ্যাপে এসআইআর এর নির্দেশ দিয়ে এবার দক্ষিণ কলকাতার রোল অবজারভার সি মর্গ্যানের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। তাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তলব করা হয়েছে বলে খবর। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারবেন না, তারা সাহায্য করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। বুধবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে অভিষেক অভিযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মর্গ্যান মাইক্রো অবজারভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন ছিল, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে? তিনি লেখেন, আমি কি নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেব যে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে মাইক্রো অবজারভারদের ভূমিকা সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে? তাহলে কার নির্দেশে কেন আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হচ্ছে? বুধবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে অভিষেকের অভিযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মর্গ্যান মাইক্রো অবজারভারদের সরাসরি নির্দেশ দিচ্ছে। অভিষেকের প্রশ্ন ছিল, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে? তৃণমূলের সাংসদ আরও অভিযোগ করেন, রোল অবজারভারদের লগইন তথ্য দিয়ে কলকাতার একটি জায়গা সাইট ব্যবহার করা হচ্ছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি লেখেন, লগইন ডেটা অপব্যবহার করে প্রশ্ন তৈরি করা হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভুদের নির্দেশে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। বিষয়টি যদি স্বাধীনভাবে তদন্ত করা হয় তবে প্রমাণিত হবে লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন এবং আইপি ঠিকানায় সংশ্লিষ্ট রোল অবজারভারদের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলছে না। নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদন শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। 2019 সালে সংসদে এই সংশোধনী পাশ করে নরেন্দ্র মোদীর সরকার। পরবর্তী সময়ে এই আইনের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে। সেসব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পরেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তার মাঝে 2019 সালে 18 ডিসেম্বর এই সংশোধনীর বিরুদ্ধে মামলার প্রথম শুনানি হয় সুপ্রিম কোর্টে।
পরে 2020 সালে 1 জানুয়ারি রাষ্ট্রপতির সইয়ের পর বিলটি আইনে পরিণত হয়। সিএএতে বলা হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ এবং জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থীরা ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। তবে তাদের 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে আসতে হবে। তবে পাকিস্তান, বাংলাদেশে নির্যাতিত আহমদিয়া মুসলিম, যাদের কাদিয়ানি নামে অবমাননাকর হিসাবে চিহ্নিত করা হয়, কিংবা মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কথা নেই সিএএতে। এমনকি নেই বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কায় নির্যাতিত হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী তামিলদের নাগরিকত্ব দানের কথাও। এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। তাদের বক্তব্য, জীবনযাপনের অধিকার, ধর্ম কিংবা জাতি, লিঙ্গ কিংবা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য না করার সাংবিধানিক অধিকারও ক্ষুণ্ণ হয়েছে। সুপ্রিম কোর্ট সিএএতে কেন্দ্রকে আগেই নোটিশ জারি করেছিল। 2020 সালের মার্চে মোদী সরকার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানায় সিএএ কোনো নাগরিক মৌলিক অধিকারকে হরণ করছে না এবং সাংবিধানিক নৈতিকতা লঙ্ঘনেরও প্রশ্ন নেই। সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে ঝাড়খণ্ডের চাইবাসার যুবকের কাহিনী। 6 বছর বয়সে নিখোঁজ হন, 14 বছর বয়সে ঘরে ফিরে তিনি প্রমাণ করলেন পৃথিবীকুল। একটি বেসরকারি সংস্থার আন্তরিক উদ্যোগে সুদূর কেরলে হারিয়ে গিয়েও পরিবারের কাছে ফিরতে পারলেন চাইবাসার রাজা। 2012 সালের ঘটনায় ইটভাটার কাজে বাবার সঙ্গে হাওড়া যাওয়ার কথা ছিল তার, কিন্তু স্টেশনে প্রবল ভিড়ে বাবার হাত ছেড়ে যায় রাজার। ভুল ট্রেনে উঠে কেরলের এর্নাকুলামে পৌঁছে যান তিনি। এবার সেই সময় হারিয়ে যাওয়া শিশুটিকে হেফাজতে নেয় রেল পুলিশ। তারাই একটি বেসরকারি সংস্থার হোমে থাকবার ব্যবস্থা করে দেয়। রাজার পরিবার শুরুতে সন্ধান চালালেও একসময় হাল ছেড়ে দেয়, কারণ এর মধ্যে পেরিয়ে গিয়েছে 14টি বছর। মিরাক্কেল ঘটে যায় কেরল শিশু কন্যা কমিটির দৌলতে। রাজার বাড়ি ঝাড়খণ্ডের চাইবাসা। শিশু কল্যাণ কমিটিকে কেবলই এটুকু তথ্যই দিয়েছিল এর্নাকুলামের বেসরকারি হোম। তারা ঝাড়খণ্ডের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সঙ্গে পাঠানো হয় রাজার ছবি এবং ভিডিও। সাহায্য নেওয়া হয় সমাজ মাধ্যমেও। এতে কাজ হয়, খোঁজ মেলে পশ্চিমের সিংভূমের হরিমারা গ্রামের গোপ পরিবারে। ঝাড়খণ্ডের সংস্থাটি পরিবারটির সঙ্গে যোগাযোগ করে সবকিছু জানায়। আনন্দে আপ্লুত হন রাজার মা। তিনি বলেন, ছেলে যে বেঁচে আছে এটাই বড় পাওনা। বাবা অবশ্য প্রয়াত হয়েছেন। প্রতিবেশী আত্মীয়রা বলছেন যে যে রামের 14 বছরের বনবাস কাটিয়ে ঘরে ফেরা উল্লেখ্য। আরও 2 সন্তান রয়েছে। দিনমজুরের মায়ের রাজাই বড় ছেলে। আরজি করে অসাধ্য সাধন। পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হলো জীবিত ব্যক্তির শরীরে। পা বাদ যাওয়া থেকে বাঁচল যুবক। চেন্নাই থেকে মৃত ব্যক্তির হাড় নিয়ে এসে প্রতিস্থাপন করা হলো আরজি করে। সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে, তা সফল হয়েছে। তবে রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উত্তর 24 পরগনার বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডল। 2023 সালে দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার বাঁ পা। পায়ের ফিমার বোন নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় লিগামেন্টও। 2 বার অস্ত্রোপচার হয় বটে, খুব বেশি উপকার হয়নি। পরে রোগীর হাঁটু বা নিকাবের নিচ থেকে হাড়ের টুকরো সহ টেন্ডেন নিয়ে ছিঁড়ে যাওয়া লিগামেন্ট পুনর্নির্মাণ করা হয়। তবে সেই অস্ত্রোপচার সফল হয়নি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পা বাদ দেওয়ার পরিস্থিতি নিয়ে তৈরি হয়। তারপরই আরজি কর হাসপাতালে কর্তৃপক্ষ চেন্নাই থেকে এক মৃত ব্যক্তির হাড় সংগ্রহ করে। 17 ফেব্রুয়ারি জটিল অস্ত্রোপচার তৈরি হয়। এই অস্ত্রোপচার বিনামূল্যেই করা হয়েছে। প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে হাড় নিয়ে আসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় বিতর্কিত দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তির ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতির পর্যবেক্ষণ এবং সওয়াল জবাবের গতি প্রকৃতি দেখে ওয়াকিবহাল মহলের ধারণা শীর্ষ আদালত শেষ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষে সায় দিতে পারে। এদিন বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ মামলার শুনানিতে রাজ্যের পক্ষে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি কড়া ভাষায় প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজ্য যদি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়, তবে কেন্দ্রীয় সরকার যাতে আপত্তি জানাচ্ছে। দ্বিবেদী যুক্তি দেন, এই প্রকল্প যখন শুরু হয়েছিল তখন কেন্দ্র কোনো প্রতিবাদ করেনি, বরং এই প্রকল্পের মাধ্যমে রেশন ডিলাররা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য রাজ্য সরকার প্রতি মাসে তাদের 5,000 টাকা অতিরিক্ত দিচ্ছে এবং গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিচ্ছে। রাজ্য এই সওয়ালের মুখে কার্যত রক্ষণাবেক্ষণ মেজাজে দেখা যায় কেন্দ্রের আইনজীবীকে। কেন্দ্রের তরফে দাবি করা হয় পশ্চিমবঙ্গ সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নীতি মানছে না, কিন্তু বিচারপতিরা কেন্দ্রের এই অভিযোগ গ্রাহ্য করেনি। উল্টে বিচারপতি সন্দীপ নাথ রাজ্যের এই উদ্যোগকে বর্তমান সময়ে জনপ্রিয় ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিটে পরিষেবার সঙ্গে তুলনা করেন। বিচারপতিরা কেন্দ্রের আইনজীবীর কাছে জানতে চান, কলকাতা হাইকোর্ট যখন এই মামলা চলছিল তখন কেন ওয়ান নেশন ওয়ান রেশন নিয়ে প্রশ্ন তোলা হয়নি? কেন্দ্রের আইনজীবী এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।